স্বাগত জানাচ্ছি সবাইকে। পাঠ করে শোনাচ্ছি জীবনানন্দ দাশের ছোট গল্প ৩২ বছর পরে। অভয় একটু হতবুদ্ধি হয়ে ভাবছিল, তার ১.৫ বছরের এই মেয়েটিকে এতদিন ধরে কারা মানুষ করলো এবং এখন এক মুহূর্তের জন্য তাদের দেখতে পাওয়া যায় না কেন। অবশ্য মেয়েটি মানুষ ঠিক হয়নি, শরীরে এর যথেষ্ট চুনের অভাব, দাঁত দেরিতে উঠছে, মেয়েটি খড়ি খেতে ভালোবাসে, এখন দাঁড়াতে পারে না, ঠ্যাং দুটো মানুষের চেয়ে পাখির মতোই যেন বেশি। এই ঠ্যাংয়ের জন্যই হয়তো কিংবা সমস্ত মুখাবয়বের জন্য এক এক সময় মনে হয় এ মানুষ না পাখি। পেটে লিভার ডিগডিগ করছে, সারাদিন মেয়েটি খিলখিল করতে ভালোবাসে। এই পৃথিবীকে খুকু মোটেই ভালোবাসে না। মেয়েটিকে ৩ মাসের দেখে যখন অভয় চলে গিয়েছিল তখন বরং ভালো ছিল। খুকুকে দেখে অভয় যখন তৃপ্তি পেত, একরাশ কালো চুলের ভেতর বেলজুইয়ের মতো মুখ, মাখুমের দলার মতো নরম নিটল শরীর, তবুও একটা টনকের পরিচয় দিত। পিতার রক্ত মাংসকে স্নিগ্ধ করে রেখেছিল। শুধু রক্ত মাংসকে, খুকুন ওই আকাশকে যেমন ভালোবাসত তখন, কেমন স্থির চোখে অনেকক্ষণ ধরে ওই গভীর আকাশটার দিকে তাকিয়ে থাকত সে। এমন একটা পরিতৃপ্তি পেত তাতে। পেয়ারা, নিম, কৃষ্ণচূড়া, হিজলের সবুজ জ্যোতি আলোর দিকে, ডালপালার নড়াচড়া, নক্ষত্রের রাতে যখন অন্ধকারে বাইরে তাকে নিয়ে যাওয়া হতো, কিংবা জ্যোৎস্না রাত, এসবেরই একটা অদ্ভুত ক্ষমতা ছিল খুকুনের উপর। তাই তো হওয়া উচিত। অভয়েরও মানুষদের চেয়ে এদের সৌন্দর্য ও ক্ষমতার উপর ঢের বেশি বিশ্বাস। কিংবা এই আকাশ, গাছ, জ্যোৎস্না খুকুনের কাছে আজ নিরর্থক। কেমন যে হয়ে গেছে আজ। ধিকপিকে নিকপিকে, ধিকপিকে নিকপিকে, ধিকপিকে নিকপিকে স্বর্ণ খুকুনকে প্রসব করেছে, শুধু আর বিশেষ কিছু করেনি। মেয়েটিকে প্রসব করতে সে মরতে চলেছিল, কিন্তু বেঁচে গিয়েছে। এক সময় তখনও এসব হয়নি। স্ত্রীর ভয়াবহ সম্ভাবনার কথা ভেবে অভয় প্রতি মুহূর্তেও বিষম বাধা পেত। কিন্তু এই স্বর্ণ না থাকলেও যেন চলে। খুকুনকে জন্ম দিয়ে সে যদি মরে যেত তাহলে কি আর হতো? একটু চুপ করে বসে চিন্তা করলেই অভয়ের মনে হয় এসবের পর স্বর্ণ যদি মারা যেত তাহলে হয়তো ঠিকই হতো। স্ত্রী পুরুষের সম্পর্ক তার কাছে এখন অবসাদের মতো বোধ হচ্ছে। যে কোনো পুরুষের যে কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক, যদিও জীবন অভয়ের অবসন্ন হয়ে পড়েনি, অভয় বাঁচতেই চায়। জীবনে কোনো প্রেমিকা নেই এখন অভয়ের, কোনো অভিসারিকা নেই, নেই আজকের জীবনের এক একটা চমৎকার অর্জন। মেয়ে মানুষের যা কিছু, যত কিছু সুন্দর, অভয়ের কাছে সমস্ত নিরর্থক কাজ। সে অন্য অনেক জিনিস নিয়ে বেঁচে থাকতে চায়। এই মেয়েটিকেই বা বাড়িয়ে মানুষ করে শিক্ষা দিয়ে কী লাভ? তাতে নিজের জীবনের নানা রকম চাওয়ার সুযোগ নষ্ট করে ফেলবে সে। শুধু শিশুদের মানুষ করা সম্বন্ধে অভয়ের যে ধারণা তা অত্যন্ত কঠিন। এই মেয়েটি যদি বড় হলো তাহলে তাকে ভার্জিনিয়া উলফ বা মাদাম কুরির মতো হতেই হবে যে ঠিক তা নয় বটে, কিন্তু সে টিচারই করতে পারবে না। চিন্তা করে চিঠি বা সব কিছু লিখবে, কবিতা করে নয়। বাস্তবিককার কবিতাই বা করা যায়, ইংরেজি বা বাংলায় করবার প্রয়োজন বাকি এ জীবনে? জীবন এমনিই তো যথেষ্ট পরিপূর্ণ। আমাদের প্রতিমনের নিজের প্রয়োজন ও সমারোহ নিয়ে লিখবে, মৃদু সেলেসে বরং একটু কঠিন হয়ে, লোহার মতো কঠিনতা নয়, পাথরের মতো বরং বরফের মতো উজ্জ্বল পবিত্র একটা কাঠিন্য, বেলেমাটির কিন্তু পলিমাটির ক্লেদাক্ততা কোনো লেখাই থাকবে না, তার প্রেমের ভিতর থাকবে না। মেয়েদের এইসব অপরাধ দুছত্র খাঁটি ব্যঙ্গ করতে জানে না তারা। উপহাস করতে গিয়েও তোমার আমার কাছে উপহাসিক হয়ে ফেরে শুধু। খুকুনকে এমন উপহাসের খেলার বল করে ছেড়ে দিতে চায় না অভয়। কিন্তু মনের মতো করে এই মেয়েটিকে গড়তে গেলে অভয়ের নিজের জীবনের সুযোগগুলো নষ্ট হয়ে যাবে যে।
সমস্ত জীবন খুকুনের পিছনেই খরচ করতে হবে। সে এক গভীর অপচয়। ঘুমোতে পারছে না অভয়। কি করবে সে? ইতিমধ্যে দিনরাত মেয়েটি তাকে আর কিছু করতে দিচ্ছে না। স্বর্ণ মাঝে মাঝে আসে, এসে ডাকে, টুকুন, খুকুন। মায়ের দিকে এক আধবার তাকায়, অভয়ের দিকে তাকায়। এর মধ্যে স্বর্ণ কোথায় চলে যায়। অনেক রাত করে স্বর্ণ এলো। অভয় টুকুনকে শেষবারের মতো ঝিনুক দিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে পাখা ঘুরিয়ে মশা তাড়াচ্ছিল। এইসব তার ভালো লাগে না। তার ঢের কাজ নেই কি? সে গরিবের ছেলে। গরিব বলেই কি জীবনের সমস্ত দিক তার ভস্মীভূত হয়ে গেছে? স্বর্ণ বলে, এখনো জেগে আছো? অভয় কোনো জবাব দিল না। মশারি ফেললেই পারতে, খুব পাখা তো ঘুরোচ্ছ। অভয় এবারও কোনো কথা বলল না। স্বর্ণ বিরক্তি হয়ে বলল, এমন ওল্ট পাল্ট বিছানা তুমি পেতেছ বুঝি? আহ মরি, পাতার নকশা। নাও সরো দেখি, আমি একটু বের করে নিই। ঠিক সে কিছুই বড় একটা করল না। পাখাটা নিয়ে বিছানার চাদর এক আধবার ঝেঁটিয়ে সবচেয়ে নরম বালিশ দুটো নিজের জন্য বেছে নিল। বরং অভয়কে আরেকটু দূরে সরে শুতে অনুরোধ করল। তারপর চোখ বুজে অভয়কে ঘুমোবার আগে কোনো এক সময় মশারিটা ফেলে দিতে বলল। অভয়ের এখন শোবার ইচ্ছা ছিল না, বরং সে বাইরে গিয়ে একটু বাতাসে বসবে। স্বর্ণকে বলল, জেগে আছো? কেন? কাল থেকে টুকুনকে আর আমার কাছে দিও না। স্বর্ণ তেড়ে উঠে বলল, তুমিই টুকুনকে রাখো যেন। রাখি না? এই 10-15 দিন ধরে আমি এক মুহূর্তও নিঃশ্বাস পেলাম না। স্বর্ণ বলল, 10-15 দিন? আর আমি যে এই 2 বছর কমুহূর্ত বিশ্রাম পেয়েছি শুনি। অভয় শুনতে লাগলো তার স্ত্রী বলছিল, বিশ্রাম? বিশ্রামের কথা আর বলো না। তিক্ত বিরক্ত লেগে যায়। চুপ করে রইল অভয়। স্বর্ণ বলল, বিশ্রাম? একটু পরে বললে কে কাকে সেদে বিয়ে করতে এসেছিল? বিয়ে না মরণ। বিয়ে করেই যদি মেয়ে হওয়া যায় ঘটা। এখন বলেন টুকুনকে আমি রাখতে পারবো না। স্বর্ণ ওপাশ ফিরে রয়েছিল এতক্ষণ, এপাশ ফিরে বলল, কেন? কার এমন গরজ পড়েছে যে তোমার টুকুনকে রাখবে? মেয়ে তোমার না আর কার? জন্ম দিয়েছেন নিজে, পালবার বেলা পাড়াপড়শি। গড়গড় করতে করতে আবার ওপাশে মাথা নোয়ালো সে। স্বর্ণের কথাগুলো স্পষ্ট ও পরিষ্কার এবং সত্যি সত্য অভয়ের মনে হচ্ছিল। অভয়ের বোধ হচ্ছিল, যাক, এই মেয়েটার ধারণা কল্পনায় তাহলে সম্মতি আছে। নির্বোধের মতো কোনো কথা এ অবধি বলেনি। নিজের জীবনের নাগপাশের উপায়হীনতার জন্য সে নিজেই দোষী, স্বর্ণকে কেউ বুঝবে না। স্বর্ণ মা হয়েছে হয়তো ভেবে দেখলে অভয়েরও চাঞ্চল্য ও ভাবনা চিন্তা লেশশূন্যতার দোষে। চিন্তার এত বড়াই করে অভয়, কিন্তু এই অকট্ট চিন্তার সুস্থিরতা তখন তার কোথায় ছিল? মা হতে হয়েছে এবং নির্বিচ্ছিন্ন 1.5 বছর মায়ের কাজ করতে হয়েছে স্বর্ণকে। ভোরের থেকে রাত, রাতের থেকে ভোর, নিরবচ্ছিন্ন 1.5 বছর এই মেয়েটিকে সামলানোর। এরপর অভয়ের বলবার কিছু নেই আর। স্বর্ণের পরিত্যক্ত ধূসর কঠিন বালিশটার উপর মাথা পেতে শুয়ে পড়ল অভয়। বাইরের বাতাসে গিয়ে বসবার, হয়তো ভাববিলাস করবার জন্যই কোনো ইচ্ছাই অভয়ের আর ছিল না। জীবনে নিজের অপরাধ হৃদয়ঙ্গম করলে ভাবপ্রবণতাকেও সুবিধা লাগে না। তাছাড়া পালিয়ে গিয়ে সেন্টিমেন্টালাইজ করা এমনিও ভালো নয়। তার চেয়ে স্ত্রীর কাছ থেকে মুখোমুখি সব সহ্য করার ভেতর যে সহিষ্ণুতা আছে, সে সহিষ্ণুতা মানুষের জীবনে একটি অতি দরকারি জিনিস। অভয় বালিশে মাথা রেখে ভেবে চলছিল। স্বর্ণ বলল, ঘুমোলে? না। বললাম না তোমাকে মশারিটা ফেলে দিতে? এখনই ফেলবো। গরম লাগবে না? একটু বাতাস আসুক না। বাতাস? বাতাস বিশ্রাম এই নিয়েই থাকো তুমি। হঠাৎ ঘুমিয়ে পড়লে কি হবে? আমি এখন ঘুমোবো না। ঘুমোবো না? ভোস ভোস করে রোজকে ঘুমোয় জানা নেই আর? না, ওঠো, ঢের রাত হয়েছে।
অভয় উঠছিল। স্বর্ণ বলল, কি একটু তাড়াতাড়ি করো, মশা যে খেয়ে ফেললো। অভয় বাতাস দিয়ে মশারি ফেলল, কিন্তু স্বর্ণের মনের মতো হলো না। কয়েকটা মশা ভেতরে ভন ভন করছে নাকি। আবার মশারিটা গুটিয়ে নিয়ে আস্তে আস্তে মশা বের করে দিয়ে বাতাস করে মশারি ফেলা গেল। এইরকম 3-4 বছর হলো, কিন্তু কোনো কিছুতেই স্বর্ণের মাত্রা বোঝা গেল না। বলল, নিজে না উঠলে কোনো জিনিসই হয় না, দুত্তুর ঝামেলা। উঠে বসে বলল, সবই আমায় নিজের করতে হবে, সামান্য একটা মশারি ফেলা অবধি। পা দিয়ে লাথি মেরে কোলবালিশটা সরিয়ে ফেলে বলল, মরণ হয়েছিল আমার। অভয় জানে মশারি ফেলতে সে কোনো ভুল করেনি। মশারি যা তার চেয়ে বেশি কিছু সম্ভব নয়। কাজী স্ত্রীর অন্যায় অসংযমে তার কিছু এসে যাচ্ছিল না। মশারি গুজে দিয়ে সে শুয়ে পড়ল। কোলবালিশ টেনে স্বর্ণ আস্তে আস্তে শোবার ব্যবস্থাই করছিল। অভয় ভাবছিল, অবশ্যই দোষ মশারিটার। 5 বছরের তেলচিটে ছেঁড়াখোড়া পুরনো জিনিস, কতবার কত জায়গায় তালি দেওয়া হয়েছে, তালের ভেতরেও ছেঁদা হয়ে গেছে। দারিদ্রতার দোষ, কিন্তু কেন স্বর্ণ এই দারিদ্রকে ভালোবাসবে, এই দারিদ্রের ভেতর থাকবে? এই দারিদ্রতা তো তার বাপের বাড়ির জিনিস নয়। স্বর্ণ অভয়ের থেকে যতদূর সম্ভব দূরে সরে শুতে পারা যায় শুয়ে রইল। বাস্তবিক এই মেয়েটির জন্য দুঃখ করছিল অভয়ের। টুকুন তাদের দুজনার মাঝখানে শুয়ে রয়েছে। তাকে নিয়ে ঢের আফসোস করা যায়, কিন্তু টুকুনের বাপ অভয় আজ দিনের বেলায় তো সে ভাবছিল মেয়েটাকে খেলার বলের মতো ছেড়ে দেবে না সে জীবনের পথে, উপহাসিত হতে দেবে না, কোনো একটা শিক্ষা তাকে সে দেবে। স্বর্ণের কোনো এক বাবা ছিলেন নিশ্চয়ই। অভয়ের মতো ঠিক এত দূর না ভাবলেও শাটল কর্কের মতো পৃথিবীতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তার ছিল না নিশ্চয়। যার নাম স্বর্ণ রাখা হয়েছিল, তাকে ধুলোয়, ছারপোকায়, মশা, বিছা, মাকড়সার ভেতর গড়াতে দেখলে তিনি কি ভাবতেন? এবং অভয় কি মনে মনে সহস্রবারও তার স্ত্রীকে উপহাস্যম্পদ বলে ভাবে না? মুখে না হোক, সমস্ত গোপন হৃদয় দিয়ে এই মেয়েটিকে ব্যঙ্গ করে যাচ্ছে নাকি সে এবং আরও অনেকে। ভাবতে গেলে এইসবে বড় দুঃখ লাগে। টুকুন এখনো ঢের ছোট, তার ভবিষ্যৎ এখনো বড় অনাবিষ্কৃত। তার পিতা তার জন্য যথেষ্ট। কেই বা জানে টুকুন বাঁচবেও কিনা। তার মা যেমন দেখছে, টুকুনের সমস্ত কথা এখনো ঢের আড়ালে, কিন্তু তার মা তার ছোটবেলার জীবনটাকে একেবারে ভুলে গেছে। সে জীবন বলতে স্বর্ণ আজকার এই দিনগুলোকে শুধু বোঝে। এ জীবনকে সে স্বীকার করে নিয়েছে, যেন কোনো দিন কিছু ছিল না, কিছু থাকবে না, আর অন্য কোনো কিছুর জন্য কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না আর। এ জীবন থেকে পালিয়ে যাবার অর্থ স্বর্ণ বোঝে না। জীবনকে ফাঁকি দেওয়ার মানুষ স্বর্ণের কাছে অজ্ঞাত। যদি এসব বুঝতো সে, তাহলে হয়তো অনেক রকম চেষ্টা করত, নিজের জীবনটাকে সম্পূর্ণ করে নিজের হাতেই তুলে নেবার জন্য ক্রমাগত প্রয়াস পেত। কিন্তু স্বর্ণের অন্ধকার অজ্ঞ হৃদয় ঘরের ভেতর একটা অন্ধ গোবরে পোকার মতো ডেস্কে, চেয়ারে, টেবিলে, চৌকাঠে, কড়িবর্গায় থামের মতো থেমে সমস্ত কঠিন জিনিসের উপর সারা রাত ভরে খটাস খটাস করে আছাড় খেয়ে ফিরছে, শুধু ভাবছে জীবন এইসব আঘাত প্রতিঘাত শুধু। মশারির ভেতর গরম হয়ে উঠছে, মশা 2-4টা ঢুকে পড়েছে। অভয় অনেক দিন পর বিদেশের থেকে এসেছে। এসব অস্বচ্ছন্দে তার অভ্যাস নেই। এর ভিতরে ঘুমানো তার পক্ষে শক্ত, কিন্তু মশা মুখে করে গুমোটের ভিতর স্বর্ণ ঘুমোচ্ছে, এবং বিয়ের পর থেকে 2.5 বছর এরকম রাতের পর রাত, কতই না রাত সে এমনই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। গরম অসহ্য, মশাও ঢের। অভয় তার হাত পাখা একটু বন্ধ করেছিল, কিন্তু টুকুন চিৎকার করে উঠল। স্বর্ণ জেগে উঠে বলল, টুকুন কাঁদছে কেন? অভয় বলল, গরম লেগেছে হয়তো। বাতাস দাও না কেন? অভয় বাতাস দিতে আরম্ভ করলো আবার। স্বর্ণ বলল, আমার গায়ে একটু লাগিয়ে দাও। তা দেবে? বছরের ভেতর
এরকম অবসর ও বিলাস স্বর্ণ ও টুকুনের জীবনে কয়েকদিনের জন্য আসে শুধু। সারাটা বছর এরা গরমে মরে, শীতে কাঁপে, হয়তো বর্ষায় ভেজে। অভয় তখন কলকাতার মেসের তেতলায় প্রাইভেট টিউশনের টাকার উদ্ধৃত্ত দিয়ে চুরুট ফুঁকত, নতুন বইয়ের পাতা উল্টাতো এবং জীবনকে অত্যন্ত একা ও ভারাক্রান্ত মনে করত, একা ও নিপীড়িত মনে করত। একা স্ত্রী ও মেয়ের অভাবে নয়, বস্তুত মেয়ে ও স্ত্রীর কথা ভাবতেও যেত না। চিন্তা যারা করে স্থির কঠিন নরম চিন্তা করে। চিন্তা করে শুধু তারা যেমন সব কিছু পরিবেষ্টিত হলেও সত্যিই একা। তেমনই এক একাকিত্ব তাকে পেয়ে বসত। মনে হতো সে বন্ধুত্ব চায়, কোথায় তা পাবে? সে এমন পরিত্যক্ত, তার হৃদয় এই কামরা। সমস্ত কলকাতার শহরটা এমন নির্জন, এমন নিরর্থক। কোথায় সে যাবে? কিন্তু আশ্চর্য, এই নিরর্থকতা, নির্জনতাকে ফিরে আবার তাকে পুরস্কার দিতে আসতো। কিন্তু স্ত্রী বা মেয়ের কাছে যাবার কথা একবারও অভয়ের মনে হতো না। এদের উপর সে বীতশ্রদ্ধ বা বিরক্তি বলে নয়, নিজেকে সে পিতা ও স্বামী মনে করে, কিন্তু জীবনের কত কি প্রয়োজনীয় স্বামিত্ব ও পিতৃত্বে মিটছে না। স্বর্ণ টুকুন এই পৃথিবীতে যদি না থাকে তাহলে কিছুই হয় না যেন। বরং তেতলার এই কামরাটা থাকুক, চুরুট থাকুক, এই বইগুলো থাকুক, ছাদ থাকুক, ছাদের উপরে সারা রাত ডেকচার, চুরুট ও নক্ষত্রগুলো থাকুক। বাস্তবিক এক এক সময় মনে হয়েছে চুরুট ও সমস্ত প্রশস্ত ছাদ ভরে সমস্ত দীর্ঘ রাতের সেই নিরালা অবসর যেন জীবনের সব কিছু জিনিসের চেয়ে দামি। টুকুন কেঁদে উঠছে। স্বর্ণ বলল, কই বাতাস করছো না যে? অভয় মেয়েকে আবার বাতাস দিতে লাগলো। স্বর্ণ বলল, আর একটু জোরে আমার গায়ে লাগিয়ে। স্বর্ণ একটু নিকটে এগিয়ে আসছে। টুকুনকে সে একপাশে সরিয়ে দিয়ে স্বামীর পাশাপাশি এসে শুলো। বাতাসের জন্য, বাতাসের জন্য, অন্য কোনো আকাঙ্ক্ষায় নয়। অন্য কোনো আকাঙ্ক্ষা অভয়ের মন থেকেও আজ ঢের দূরে। কিন্তু এই গরমের রাত, দরজা জানালা দিয়ে নিরবচ্ছিন্ন বাতাসের বিলাস, সজাগ পাপিয়ার ডাক, নিম কামিনী বাতাসির হালকা অনেকক্ষণ ধরে একটা ঘুমের অভাব, স্বর্ণের নতুন নীলাম্বরীর ঘ্রাণ, তার সেদাক্ত সুস্থ বরং সুন্দর শরীরের ওম অভয়কে নিমেষের ভেতর কোথায় নিয়ে এসেছে যে। কলকাতা থেকে ফিরবার পর আজ এই প্রথম রাত, যখন সে নিজেকে বুঝে উঠতে পারছে না, আর যখন জীবনের অন্য সব উৎস নিরব্দ হয়ে গেছে যেন। স্বর্ণের মাথার চুল আস্তে আস্তে বলিয়ে দিচ্ছে অভয়। মুখ চোখ থেকে কেশবতীর গভীর চুলগুলো সরিয়ে দিচ্ছে সে, সরিয়ে দিচ্ছে এই অনতিক্রমণীয় অন্ধকার, তাকে যে কোথায় নিয়ে যাবে। কিন্তু নিল না কোথাও। দরজায় ধাক্কা পড়েছে। কমল কামিনী বললেন, অভয়। অভয় উঠে বসল। অভয়, যাচ্ছি মা। কমল কামিনী বললেন, ঘুমিয়েছিস নাকি অভয়? না, স্বর্ণ ঘুমিয়েছে। স্বর্ণ ফিসফিস করে বলল, বলে দাও ঘুমিয়েছে। বলল, আমার উপর রাত দুপুরে কোন হুকুম পেরে বসে কে জানে বাবা, হার কি আর আস্ত রাখতে দেবে? স্বর্ণ পাশ ফিরে শুলো। বুঝতে পারা গেল না এই মুহূর্তের আগের রোমাঞ্চের হাত থেকে মুক্ত হয়ে সে তৃপ্তি বোধ করছে, না অবসাদ, না ব্যথা, না বিরক্তি। হয়তো তৃপ্তি অনুভব করছে সে। কামনা নিষ্ফল হয়ে যাওয়াতে শান্তি পাচ্ছে। মনের ভেতর একটা গুমুর নিয়ে অভয় দরজা খুলল। কমল কামিনী বললেন, এসেছি সবাই, আয় বাবা বাইরে। অভয় শোন। অভয় বারান্দায় গিয়ে দাঁড়ালো। এত রাতে তোদের ঘুম নষ্ট করতাম না বাপ, কিন্তু মজুমদারদের বাড়ির থেকে এই কিছুক্ষণ হলো লুচি মাংস পাঠিয়েছে। লুচি মাংসের জন্য বিশেষ কোনো উদ্বেগ অভয়ের ছিল না, অন্তত মুহূর্ত খানেক আগেও। কমল কামিনী বললেন, পাঠার ঝোল আর লুচি, মিষ্টিও দিয়েছে অনেকখানি, কিন্তু মিষ্টি কালকের জন্য তুলে রেখেছি। তা যদি একটা আটটা রসগোল্লা, বরফি তুমি আর বৌমা চাও তা এনে দিতে পারি। দরকার নেই, অভয় বলল। কি বেশ, তাই ভালো,
কাল সকালে খাবে, মিষ্টি তো আর পচে যাবে না। কিন্তু এই গরমের রাতে মাংস খসে পড়বে, লুচিও গলে যাবে। তাই তোমাদের ডেকে তুললাম বাবা। বৌমা কোথায়? ঘুমিয়েছে? আহা, ঘুমোলে কি করে হবে? সবাই খেয়েছে, সে খাবে না? অভয় অত্যন্ত নিষ্প্রিয় হয়ে বলল, ঘুমিয়ে গেছে। ঘুমোলে চলবে কি করে? বাড়ির শুদ্ধ সবাই খেলো। সমবৎসরের মধ্যে এই একবার খাওয়া। খুড়োরা খেলো, তোমার বাবা খেলো, জেঠি জেঠিমা খুড়িমা ভাই বোন সব খেয়েছে। লুচি মাংসের মুখ তো বছর ভরে আর একবারও দেখা হয় না। শুধু থোড়ের চচ্চড়ি আর মূলোর ঘন্ট। যাও যাও, বৌমাকে তোলো। তোমরা খেলে তবে আমি খাই। অভয় তাকিয়ে দেখল স্বর্ণ এসে দাঁড়িয়েছে। হুকুমে নয়, ফরমাসে নয়, তলবে নয়, মাংস খাওয়ার অনুনয়ে শুধু। মশারির ভেতর থেকে সে তা শুনেছে, এসেছে সে। স্বর্ণের মুখের ভেতর কোনো যৌন রোমাঞ্চের লেশ স্পর্শও নেই, নিষ্ফলতা নেই, না আছে অবসাদ, ঘুমেরও কোনো কথা নেই। অভয় তাকিয়ে দেখল একটা জিহ্বার স্পৃহা নিছক নিরেট তার চোখ দুটোকে যেন বিস্ফোরিত করে তুলছে, সমস্ত শরীরটাকে পুলকিত করে দিয়েছে। এই মেয়েটি নিজেকেই অন্য আর রকম ক্ষুধার থেকে কত সহজে স্বেচ্ছায় বঞ্চিত করছিল, কত প্রতৃপ্তি পেয়েছিল তাতে। জীবনের কোলাহল গ্লানির থেকে নিজেকে এত বিচ্ছিন্ন মনে করেও নিজের সুস্থিত শীতচিন্তার আবেগে এত মুগ্ধ থেকেও অভয় তা পারেনি। গুমর এখনো তার হৃদয়ের থেকে সরেনি। চঞ্চলা বাতাসে নক্ষত্র অন্ধকারের ভেতর বসে মুহূর্তের আগের যৌন আবেগ তার কাছে এমন নিরর্থক মনে হতে লাগলো যে ভয়াবহ ভবিষ্যতে তা পরিণত হতো। তার হাত থেকে মুক্তি পেয়ে সে এমন শান্তি বোধ করতে লাগলো। স্বর্ণ মায়ের সঙ্গে বাড়ির ভেতর চলে গেল, অত্যন্ত ব্যস্ততায় আগ্রহ মাংস খেতে। অভয়কে পাঠিয়ে দেওয়া হবে এখনই। এই 15 মিনিট আগেও কি বেকুবির পরাকাষ্ঠই না নিয়েছিল সে। নিজেকে এমন উপহাস্যপদ মনে হলো। সমস্ত মন তার ব্যঙ্গে, পরিতৃপ্তিতে, নম্রতায় ভরে উঠতে লাগলো। গভীর আকাশে নক্ষত্রের নিচে ঘাসের উপর নিজেকে বিছিয়ে দিল সে। এই তো মানুষের জীবন। কলকাতায় রাতের ভেতর যে আর ছাদ চুরুট নক্ষত্র, বাতাসের জীবন আবার ফিরে পেয়েছে সে। কি একা মারাত্মকের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে সে। কেমন কুঞ্চিত হয়ে উঠল অভয়। মাংস এলো দিনু ঠাকুরের চমৎকার হাতের রান্না। কেউ বলে মজুমদাররা বাবুর্চি দিয়ে রাঁধায়। খিদে হয়তো বিশেষ ছিল না, বস্তুত লুচি ও পাঁঠার মাংসের একখানা থালা কিছুক্ষণ আগে তার মন থেকে সবচেয়ে দূরে ছিল। কিন্তু গভীর রাতের স্নিগ্ধ বাতাস, গরম মচমচে খাস্তা লুচির ঘ্রাণ, ঘি মশলা কোমল জাফরান স্নিগ্ধ মাংসের কোরমা, আবার সেই পাপিয়ার ডাক, নেবু ফুলের ঘ্রাণ, অনেক রাতের চাঁদ কোনো এক সমৃদ্ধির দিকে অভয়কে ঠেলে দিচ্ছে এই ভাঙা গর্দরগুলোর জায়গায়। একটা দরদালান নহবত, রসন চৌকি, পাইক শান্ত্রী থাকতো যদি। এই জ্যোৎস্নায় একটা দিঘি, পদ্মফুল, রাজকুমারী। স্বর্ণ এলো, আঁচল দিয়ে মুখ মুছছে সে। পেট ভরে মাংস খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। তার চেহারার যা কিছু সৌন্দর্য এমন স্থূল হয়ে পড়েছে, চোখ দুটো তার তারায় দুটো ডিমের ঢেলার মতো। রাতের এই ঝিঝি শিশির জোনাকি বাতাসের থেকে সে এমন স্বচ্ছন্দভাবে হারিয়ে গেল। ওই ছেঁড়া মশারি বিছানার নোংরামির ভেতর গুটুলি পাকিয়ে রয়েছে সে। 2.5 বছর এমনই করে রয়েছে সে। আরও এই 1000 বছর, অনন্তকাল যেন থাকতে পারে। অভয় ঘরের ভিতর আর গেল না। ভেতর থেকে কোনো ডাকও এলো না। বাইরে একটা ক্যাম্প খাট পড়ছিল, সেটার উপর শুয়ে রাত কাটাবে ভাবল অভয়। কিন্তু টুকুন কেঁদে উঠছে। এখন যদি থামিয়ে না দেওয়া যায় তাহলে এই কান্নার কি পরিণতি হবে জানে অভয়। এ রাতের সুস্থিরতা এই মেয়েটি একেবারেই নষ্ট করে ফেলবে। এই বাড়ির অনেকেই যে স্বর্ণ ও টুকুনকে দেখতে পারে না, তার কারণ বোধহয় এই। একজনে অপ্রয়োজনীয়ভাবে কাঁদে,
আর একজন অন্যায্যভাবে কাঁদায়। অভয় গিয়ে দেখল স্বর্ণ বিছানার এক প্রান্তে শুয়ে ঘুমোচ্ছে। টুকুনকে মাঝখানে রেখে দিয়েছে। বালিশে মাথা রেখে অত্যন্ত চুপচাপে সে শুয়ে পড়ল। বাতাস দিতেই টুকুন চুপ করলো, কিন্তু এই মেয়েটি যেন একটা নতুন নেশা ধরেছে। এক মুহূর্ত পাখা থামালেই সে কেঁদে উঠবে। সারা রাত ধরে অভয়কে বাতাস দিতে হচ্ছে তাই। ঘুম তার অনেকক্ষণ পায়নি বটে, কিন্তু বাস্তবিক যখন ঘুম পেল তখন টুকুনের কান্নার জন্য ঘুমানো সম্ভব হচ্ছে না তার। বারবার চটকা ভেঙে যাচ্ছে, সারা রাত তাকে জাগতে হলো। 4-5 রাত জেগে অভয়ের শরীরটা তেমন ভালো লাগছে না, কিন্তু তবুও টুকুনকে বাতাস দিতে দিতে মনে হতে লাগলো স্বর্ণ এমন কত রাত জেগেছে। সন্তান প্রসব করা এক অমানসিক কষ্টের ব্যাপার, কিন্তু শিশুকে পালন করার বিধি আরও কত কঠিনতর। মা এক বিচিত্র জিনিস। প্রকৃতির হাতে অত্যন্ত নির্মমভাবে সে তৈরি। অভয় ভাবছিল, কিন্তু পিতাকেও জীবন ছেড়ে দেয় কি? যার পিতা নয়, কিংবা যেসব পিতা ফাঁকি দেয় মাকে, তা সম্পূর্ণরূপে বোঝে না। সামান্য একটা চড়ুই পাখি চড়ুই মার কি বা খোঁজ নিতে যায় তারা? জীবনের অসংখ্য আশা প্রয়াস, আশঙ্কা আকাঙ্ক্ষার কথা ভাবতে ভাবতে ভোরের বেলা অভয় ঘুমিয়ে পড়ল। কতটুকুই বা চিন্তিত মুগ্ধ হতে হয় তাতে। তার নিজের মা কমলকামিনীকেও এতদিন যেন সে বোঝেনি। যতদিন অভয় শিশু ছিল, কোনো দিন মাকে। তারপর তার বাল্য গেল, ক্রমে ক্রমে বয়স্ক হলো, সে বিয়ে করলো, সন্তানের জন্ম দিল, কিন্তু তবুও মাকে বোঝেনি। না কমলকামিনীকে, না টুকুনের মা স্বর্ণকে। এতদিন পর টুকুনকে পালতে এলো। কতদিনের কত যে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে তার। এই সব কোনোদিনই কি উদ্ঘটিত হতো? কতদিনের কত পুরনো কথা টুকুনকে বাতাস দিতে দিতে অভয় ভাবছিল। যেদিন সে টুকুনের মতো ছিল, সে আচ্ছা ঘোর 32 বছর আগেকার সেই ছায়াচ্ছন্ন শিশুকে নিজেকে দেখতে পাচ্ছে। স্পষ্ট মনে পড়ছে, এমন ছেঁড়া মশারির ভেতর এমনই অসংখ্য গরমে মায়ের কোলের কাছে শুয়ে বাতাস খেয়েছে সে। সারা রাত মাকে ক্লান্ত উত্ত্যক্ত নিদ্রাহীন করে রেখেছে সে। ভয়ের স্বপ্ন দেখলে মা গিয়ে জড়িয়েছে সে। মা এক মুহূর্ত জাগিয়ে দিতে কসুর করেনি, এই যে তার প্রাপ্য নিজের। একটুকুও ছেড়ে দেয়নি অভয়। ঘুমতে দেখলে পায়ের আঘাত দিয়েই জানিয়েছে সে। স্পষ্ট মনে পড়ছে, একটা গরম দুধের বাটি সামনে রেখে কমলকামিনী তার আঁচল দিয়ে অভয়ের গলা জড়িয়ে নিয়ে কিনারা দিয়ে ঢকঢক করে দুধ খাইয়ে দিত তাকে। স্বর্ণ যেমন টুকুনকে খাইয়েছে, স্বর্ণের মতো কমলকামিনীও তুচ্ছ এক বাটি জল খাওয়াতে গিয়ে প্রতিটি বারে কত যে বেগ পেয়েছে। লাথি দিয়ে কতবার বাটি ছিটকে ফেলেছে অভয়। থুতু করে সমস্ত দুধ উগড়ে ফেলে মায়ের সমস্ত কাপড় ভাসিয়ে দিয়েছে। ঝিনুক ছিটকে ফেলেছে মায়ের সমস্ত মুখে, দুধের বিন্দুতে কতবার মণ্ডিত করে দিয়েছে অভয়। কমলকামিনীর সেই মুখ এই অন্ধকারে 32 বছর পরে আবার পরিষ্কার দেখতে পাচ্ছে অভয়। পাওয়া যায় গরম দুধের গন্ধে নিবিড় মায়ের সমস্ত মুখ। কেঁদেও আকাশ উজাড় করে দিয়েছে। এইসব ঝক্কি মাকে দিনের ভিতর কতবার করে দুধ খাওয়াতে গিয়েও সহ্য করতে হয়েছে। তারপর মাই তো প্রথম অভয়ের জন্য স্বপ্ন কল্পনার জানালা দরজা খুলল। দুধের বাটিটাকে প্রিয় করবার জন্য শালিক, খঞ্জনা, কুকুর, বিড়াল, গরু, ঘোড়ার থেকে শুরু করে শেওড়া, তেলকুচা, তেঁতুলের ভীতিপ্রদ আকাশ, আকাশের চাঁদ, তারা, বনের জোনাকি, ঝিঝি, বাস্তব অবাস্তবের কোনো গল্পের কিছু কি বাকি রেখেছে মা? স্বর্ণ সেও কি কিছু বাকি রেখেছে? কলকাতার মেসের ছাদে চুরোট হাতে চেয়ারে বসে সারা রাত, রাতের পর রাত জীবনের অনেক নরম মুগ্ধতার কথা অনেকবার ভেবেছে অভয়, কিন্তু এসব কথা কোনোদিন সে ভাবেনি। না কমলকামিনীর কথা, না স্বর্ণের কথা। 32 বছর আগের সেই শিশু, সেই কটা রঙের ছেঁড়া মশারি, অন্ধকারে ভিতরে যা ভালুকের মতো জবুথবু হয়ে থাকতো, হিংস্র চিতার মতো হঠাৎ ভয় খাওয়াতে আসতো তাকে, লাথি মেরে মাকে জাগিয়ে দিয়ে যায় কঠিন অস্পষ্টতা ও হিংস্র আবছার হাত থেকে নিজেকে সে বাঁচাতো।
এই সবের উপর এমনই একটা ধূসর রংশূন্য আবরণ পড়ে গিয়েছিল, এমনই ধূসর, এমনই রংশূন্য যে তার বর্ণহীনতার কথা কোনোদিন ভাবতে যায়নি সে। মনেও হয়নি এইখানে বর্ণহীন হয়ে আছে, কিন্তু বর্ণ ধরেছে আবার। এই টুকুনকে যেন সে স্বর্ণ, যেন কমল কামিনী। এই নোংরা ছেঁড়া মশারিটা 32 বছর আগের সেই ছেঁড়া কটা মশারিটার মতোই ভালুকের মতো জবুথবু হয়ে রয়েছে যেন। গভীর অন্ধকারের ভেতর হিংস্র চিতার মতো কখনো বা বিভীষিকার উৎপাদন করছে। একটা গভীর আমোদে ও তামাশায় অভয়ের হৃদয় ভরে উঠল। খামকা চোখের জলে হৃদয় নরম হয়ে যাচ্ছে। ভোরের রোদের ভেতর স্বর্ণ ও টুকুন ঘুমোচ্ছে।